গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক সুমন দাস। তো স্টুডেন্ট, আমরা গত ক্লাসে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে কিছুটা শুরু করেছিলাম, তাই তো? সেখানে আমরা পশ্চিমবঙ্গের যে বৃহদায়তন দুটো লৌহ ইস্পাত কারখানা, সেই দুটি সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছি। এর আগে তোমরা পশ্চিমবঙ্গের যে চ্যাপ্টার আমরা শুরু করেছিলাম, সেখানে আমরা পশ্চিমবঙ্গের অবস্থান, পশ্চিমবঙ্গের যে স্বাভাবিক উদ্ভিদ, নদ নদী, জলবায়ু ইত্যাদি সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত পড়ে এসেছি, তাই না? এছাড়া কৃষিকাজের মধ্যে আমরা চা, পাট, ধান চাষের বা গম চাষের অনুকূল যে ভৌগোলিক পরিবেশ, সেই অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জেনেছি। আজকে আমরা লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে জানবো, পার্ট টু। আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানবো সেটি হলো কি না, পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি, এবং বর্তমানে এই যে লৌহ ইস্পাত শিল্প, এই লৌহ ইস্পাত শিল্পগুলি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং পশ্চিমবঙ্গে এই যে সমস্যার সম্মুখীন বর্তমানে লৌহ ইস্পাত কারখানাগুলি হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসবো কিভাবে, বা তার ভবিষ্যৎ সম্ভাবনা কি রয়েছে, সেই সম্পর্কে কিন্তু আজকের আমাদের ক্লাস। এছাড়া আমরা কি পড়বো না, পশ্চিমবঙ্গের যে প্রধান প্রধান খনিজ ও শক্তি সম্পদ রয়েছে, তা আমরা কিন্তু একটা ভারতের যে ম্যাপ রয়েছে, কোন স্থানে কোনটি রয়েছে সেই সম্পর্কেও কিন্তু আমরা একটু জানবো। তার আগে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, লৌহ ইস্পাত শিল্প শুরু করেছিলাম। কেউ আমাকে বলতো যে লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের আহ, মূল শিল্প কেন বলা হয়? ভেরি গুড। কারণ বর্তমানে যে কোনো শিল্প প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রথমেই কিন্তু লোহার আসবে। তাই লোহা দিয়ে আমরা কি করি, ঘরবাড়ি নির্মাণ করি, কোনো কারখানা নির্মাণ করি, তাই না? ভারী যন্ত্রপাতি তৈরি করি। তাহলে এই যে কোনো শিল্পের যে মূল শিল্প, সেটাকে আমরা কি বলবো না, লৌহ ইস্পাত শিল্প। বর্তমান যুগে আমাদের ঘরে এবং রাস্তাঘাটে যেখানেই যাই আমরা কিন্তু লোহার ব্যবহার দেখতে পাই, তাই তো? তাই বর্তমান যে যুগ, সেই যুগকে কি বলা হয় বলতো? ভেরি গুড, বর্তমানে যে যুগ রয়েছে তাকে কি বলা হয়? লৌহ যুগ, তাই না? আচ্ছা, পশ্চিমবঙ্গের বৃহদায়তন দুটি লৌহ ইস্পাত কারখানা রয়েছে। একটি কি না, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা ডিএসপি বলে আমরা পরিচিত বা জানি, তাই না? এবং আরো একটা কি বলো তোমরা? ভেরি গুড, না, বার্নপুর কুল্টি, যেটাকে আমরা ইস্কো নামে চিনি, যে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, তাই না? এই দুটোই তো আমরা পড়েছিলাম গত ক্লাসে, যে ইস্কো বা ডিএসপি বা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে ওঠার পিছনে কি কারণ রয়েছে, তার অবস্থান কেমন, পড়েছিলাম। তোমরা আমাকে বলো তো, যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর অবস্থান কোথায়? পশ্চিমবঙ্গের কোন জেলাতে এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে? ভেরি গুড, খুব ভালো বলেছো, যে বর্ধমান জেলায়। দেখো, বর্ধমান জেলায় কিন্তু দুটি ভাগ রয়েছে। কি কি? একটা পূর্ব বর্ধমান আর একটা পশ্চিম বর্ধমান। যখন বার্নপুর কুল্টির কথা আসবো, তখন কিন্তু এটি পশ্চিম বর্ধমানে অবস্থিত। এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে গড়ে উঠেছে বলতো? ভেরি গুড, দামোদর নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে। এবং কত সালে স্থাপন হয় না, 1960 সালে এই কারখানাটি কিন্তু গড়ে ওঠে, অর্থাৎ স্বাধীনতার পরে। অপরদিকে বার্নপুর কুলটি কি, স্বাধীনতার পূর্বে গড়ে উঠেছিল এই কোম্পানিটি 1874 খ্রিস্টাব্দে। এবারে তোমরা আমাকে বলো যে এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে ওঠার পিছনে কি কি কারণ আছে? ভেরি গুড, প্রথমে কি বললে, যে কাঁচামালের সহজলভ্যতা। যে কোনো শিল্প কেন্দ্রে কিন্তু কাঁচামাল সব থেকে দামি জিনিস, অর্থাৎ শিল্প স্থাপনের মূল ভিত্তি কিন্তু হলো কাঁচামাল। লৌহ ইস্পাত শিল্পে কোন কোন কাঁচামাল ব্যবহার হয়? আকরিক লোহা, ভেরি গুড। আর কি? কয়লা। আর কি? কোক কয়লা যেটাকে বলি, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ। দেখো, ভারতের যে খনিজ ভান্ডার বলা হয় কোন অঞ্চলকে?
ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে। আর এই ছোটনাগপুর মালভূমি অঞ্চল কিন্তু এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর কাছাকাছি অবস্থান করছে। ফলে সেখান থেকে ম্যাঙ্গানিজ বা কোক কয়লা, আকরিক লোহা খুব সহজেই কিন্তু সড়কপথ এবং রেলপথ তার মাধ্যমে এই কলকারখানায় চলে আসে। আর কি কারণ রয়েছে? দেখো, শিল্প কারখানা গড়ে তোলার আহ, বা লৌহ ইস্পাত শিল্প গড়ে তোলার পিছনে কিন্তু প্রচুর জলের চাহিদার দরকার হয় বা জল প্রচুর প্রয়োজন হয়। লোহা ঠান্ডা করা বা অন্যান্য কাজে কিন্তু জলের প্রয়োজন হয়। তাহলে সেই জল কিন্তু পার্শ্ববর্তী দামোদর নদী রয়েছে, এবং বিদ্যুতের যে যোগান বড় বড় কারখানায় ভারী মেশিনপত্র চালাতে গেলে কিসের প্রয়োজন হয়? বিদ্যুতের প্রয়োজন হয়। তাহলে সেই বিদ্যুৎটা কোত্থেকে আসে? পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু রয়েছে ডিভিসি, এবং এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কিন্তু নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। ফলে সেখান থেকেও খুব সহজে এই যে বিদ্যুৎটার চাহিদা মেটানো যায়। এছাড়া শ্রমিক রয়েছে। আশেপাশে অঞ্চলে খুব অল্প খরচে কিন্তু, যেহেতু ঘনবসতি এই অঞ্চলে রয়েছে, ফলে অল্প খরচে কিন্তু প্রচুর শ্রমিক বা প্রচুর দক্ষ শ্রমিকের কিন্তু পাওয়া যায়। সাথে সাথে এই আশেপাশে অঞ্চলে প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, সেখান থেকে অনেক মেধাবী ছাত্ররা কিন্তু এই কলকারখানার সাথে যুক্ত হচ্ছে। ফলে আহ, দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা গড়ে উঠেছে। আরো দুটি কারণ রয়েছে। কি? বন্দরের সুবিধা। যে দ্রব্যটা উৎপাদিত হচ্ছে এখানে, সেটা বন্দরের মাধ্যমে কিন্তু বিদেশে রপ্তানি করা যেতে পারে, আবার দেশের বিভিন্ন স্থানেও কিন্তু যেতে পারে। তাহলে এই দুর্গাপুরের কাছাকাছি কোন দুটি বন্দর রয়েছে বলতো? ভেরি গুড, খুব ভালো বলেছো যে রয়েছে কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দর, তাই না? দেখো, দুর্গাপুরকে একটি নামে ডাকা হয়। তোমরা জানো সেই নামটা কি? ভেরি গুড, ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। কেন বলতো বলা হয়? দেখো, পরীক্ষায় কিন্তু আসে যে দুর্গাপুরকে ভারতের রুট কেন বলা হয়, এরকম এরকম একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। তার কারণ কি? রুট শিল্পাঞ্চল একটি নামকরা শিল্পাঞ্চল, কিন্তু সেটি কোথায় অবস্থান করছে? সেটি অবস্থান করছে কিন্তু সুদূর জার্মানিতে। জার্মানির রাইন নদীর তীরবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায়। এছাড়া রাইনের যে উপনদী লিপে, সেই নদীর তীরেও কিন্তু প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায়। ঠিক তেমনি আমাদের পশ্চিমবঙ্গের দামোদর নদীর তীরেও কিন্তু এরকম খনিজ পদার্থ পাওয়া যায়। ফলে সেই একটা সিমিলারিটি থাকায় এর নামকরণ করা হয়েছে ভারতের রূপ। আর কি? শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, সিমেন্ট শিল্প, বৈদ্যুতিক শিল্প প্রভৃতি শিল্প কিন্তু এই অঞ্চলে রয়েছে। যেমন রয়েছে জার্মানির রুট শিল্পাঞ্চল। আরো কারণ রয়েছে। কয়লা, রাইন উপত্যকায় প্রচুর কয়লা পাওয়া যায়, ঠিক তেমনি দামোদর উপত্যকায় প্রচুর কয়লা পাওয়া যায়। এছাড়া পরিবহনের দোলক নীতিও কিন্তু কাজ করে। দোলক নীতি কি? দেখো, যখন ট্রেনের মাধ্যমে ধরো আমি কোনো একটা দ্রব্যকে আমি আমার কারখানায় নিয়ে আসছি, ঠিক আছে, এবং ফেরানোর সময় ট্রেন কিন্তু উৎপাদিত যে দ্রব্য সেটি কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে। ফলে ট্রেন কিন্তু কখনোই, বা যে মালটা নিয়ে আসে সে কিন্তু কখনোই ফাঁকা গাড়িতে নিয়ে যাচ্ছে না। ফলে এই যে নীতিটা, এই নীতিটাও কিন্তু কাজ করে। এই সব কারণগুলোর জন্যে দুর্গাপুরকে কিন্তু বলা হয় ভারতের রুড অঞ্চল বা ভারতের রু, তাই তো? আচ্ছা, এরপর আমরা কি পড়েছিলাম? বার্নপুর কুলটি। এই একই কারণগুলোর জন্যও বার্নপুর কুলটিও কিন্তু শিল্পাঞ্চল রূপে প্রতিষ্ঠা পেয়েছে, তাই না? এই যে বিভিন্ন আহ, লৌহ ইস্পাত কারখানাগুলি, এগুলি একটি সংস্থার আন্ডারে কাজ করে। তার নাম আমি তোমাদের গত ক্লাসেই বলেছিলাম, সেল। এই সেল ফুল ফর্ম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এটা হচ্ছে সেলের ফুল ফর্ম। এর কাজ কি? এই যে সরকারি যে লৌহ ইস্পাত কারখানাগুলি রয়েছে তার মান উন্নত করা, এছাড়া উৎপাদনের যে দ্রব্য সেটার পরিমাণ বাড়ানো, বিভিন্ন দিক কিন্তু এই সেল লক্ষ্য রাখে। কবে প্রতিষ্ঠা হয়? না, 1973-তে সেল প্রতিষ্ঠা হয়। তোমরা আমাকে বলবে এই সেলের সদর দপ্তর কোথায়? ভেরি গুড, সেলের সদর দপ্তর কিন্তু রয়েছে নিউ দিল্লিতে, তাই তো? আচ্ছা, গত ক্লাসে আমরা এই বিষয় সম্পর্কেই জেনেছিলাম। আজকে আমরা কি জানবো? না, পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণ কি, সমস্যা কি, এবং তার সমাধানও কি, সেই সম্পর্কে জানবো। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো,
পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ বা উন্নতির কারণ কি? লৌহ ইস্পাত কারখানা, বহু স্থানে স্পঞ্জ আয়রন কারখানা এবং বহু ছোট ছোট লোহা তৈরির কারখানা কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে? তার কারণ স্বরূপ বলা যায়, পয়েন্টগুলো তোমরা দেখো এখানে। এক, কয়লার প্রাপ্তি, লোহার প্রাপ্তি, চুনাপাথর পাওয়া যায়, জলের চাহিদার অভাব নেই, সমৃদ্ধ বাজার রয়েছে। দেখো, যেখানে বাজার অর্থাৎ মানুষের চাহিদা থাকবে সেখানে কিন্তু এই দ্রব্যগুলো বেশি উৎপন্ন হবে। দক্ষ শ্রমিকের অভাব হয় না, বন্দর সুবিধা, বিদ্যুৎ এবং পরিবহন ব্যবস্থা উন্নত। এই যে পয়েন্টগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত ক্লাস করব। ঠিক আছে? তাহলে মূলত এই যে কারণগুলো, এই কারণগুলোর জন্যই কিন্তু পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে এবং আহ, প্রচুর উন্নতির লাভ করেছে কিন্তু পশ্চিমবঙ্গ লৌহ ইস্পাত শিল্প। দেখো, প্রথম পয়েন্ট কি রয়েছে? কয়লার প্রাপ্তি। তাহলে আমরা এই যে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, আসানসোল এইসব অঞ্চলগুলোতে কি পাওয়া যায়? প্রচুর পরিমাণে কিন্তু কয়লা পাওয়া যায়। এছাড়া দামোদর উপত্যকা অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। মেজিয়া, রানীগঞ্জ, এমনকি ঝরিয়া ও বোকারো থেকেও কিন্তু খুব সহজে কয়লা আনা সম্ভব। ভারতের একটি বিখ্যাত কয়লা খনির নাম কি? না, ঝরিয়া। এছাড়া বোকারো রয়েছে। সেই সব স্থানে থেকে কিন্তু খুব সহজেই কয়লা আমাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়। পশ্চিমবঙ্গের কোন কোন শিল্পকেন্দ্রে সেটা লাগে? ছোট বড় শিল্পকেন্দ্র তো আছেই, সাথে সাথে কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা বার্নপুর কুলটি স্টিল প্ল্যান্ট, এই স্থানগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা নিয়ে আসা হয়। আচ্ছা, এরপরে দেখা রয়েছে লোহা প্রাপ্তি। লৌহ ইস্পাত শিল্পের প্রধান যে কাঁচামাল সেটি কিন্তু হলো আকরিক লোহা। আকরিক লোহা কি? যে লোহাটা কিন্তু শুদ্ধ নয়, পরিবেশে পড়ে রয়েছে, সেটাকে যখন আমরা শুদ্ধ করে নতুন রূপ দিচ্ছি তখন কিন্তু সেটা লোহায় পরিণত হচ্ছে, তাই না? তাহলে সেই লোহা কিন্তু পশ্চিমবঙ্গে আমদানি করা হচ্ছে পার্শ্ববর্তী অঞ্চল থেকে। দেখো, রয়েছে ঝাড়খণ্ডের গুয়া, নোয়ামুন্ডি, চিরিয়া, উড়িষ্যার বোলানি, ময়ূরভঞ্জ, গরু-মহিষিনী থেকে সহজেই কারখানাগুলিতে আকরিক লোহা আনা সম্ভব হচ্ছে। তোমরা ডান দিকের ছবি দেখো, আকরিক লোহার শ্রেণীবিভাগ। আকরিক লোহাকে কিন্তু মূলত 4 ভাগে ভাগ করা যায়। কি কি সেই ভাগ? এক হচ্ছে হেমাটাইট, দুই হচ্ছে সিডেরাইট, আর তিন হচ্ছে কি লিমানাইট আর ম্যাগনেটাইট। সব থেকে যে উন্নত মানের যে আকরিক লোহা সেটা কি বলতো? তোমরা কিন্তু পড়েছো সম্পদ পড়ার সময়। সব থেকে উন্নত মানের যে আকরিক লোহা সেটি কিন্তু হলো হেমাটাইট, তাই না? তাহলে এই যে আকরিক লোহাগুলি খুব সহজেই পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। কার মধ্যে বলতো? সড়কপথ রয়েছে এবং আহ, দক্ষিণ পূর্ব যে রেলওয়ে রয়েছে সেই রেলওয়ের মাধ্যমে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এইসব স্থান থেকে কিন্তু খুব সহজে লোহা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। ফলে কি? না, পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প কিন্তু উন্নতি ঘটেছে। আচ্ছা, এরপরে 3 নম্বর পয়েন্ট কি আছে দেখবো। চুনাপাথর। ইস্পাত উৎপাদনে দরকারি খনিজ যেমন বীরমূত্রপুর ও বীরসাপুরের চুনাপাথর, গাংপুরের ডলোমাইট, জামদার ম্যাঙ্গানিজ সহজেই কিন্তু আনা হচ্ছে। এই যে বীরমূত্রপুর, বীরসারা চুনাপাথর, এগুলো কোন জায়গায় বলতো রয়েছে? কোন স্টেটে? উড়িষ্যার মধ্যে রয়েছে। সেই উড়িষ্যা থেকে কিন্তু খুব সহজেই রেলের মাধ্যমে বা রেলপথের মাধ্যমে চুনাপাথর কিন্তু কোথায় নিয়ে আসা হচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন যে কারখানাগুলো রয়েছে বা লৌহ ইস্পাত শিল্পগুলি রয়েছে সেই লৌহ ইস্পাত শিল্প কারখানাগুলিতে কিন্তু খুব সহজে নিয়ে আসা যায়। দ্বিতীয়ত হচ্ছে জল। দেখো, এই যে দুর্গাপুর, তারপরে বার্নপুর কুলটি, এছাড়া অন্যান্য যে আরো লৌহ ইস্পাত কারখানাগুলি ছোট বড় রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ কোথায় গড়ে উঠেছে বলতো? না, দামোদর নদীর তীরবর্তী অঞ্চলে বা দামোদর উপত্যকা এটা বলতে পারি আমরা। কারণ সেই দামোদর উপত্যকা থেকে যে জলের যোগান সেটা কিন্তু এই শিল্প কারখানাগুলি খুব সহজেই পায়। এছাড়া কি রয়েছে? দামোদর ছাড়া কিন্তু রয়েছে বরাকর নদী। সেই নদী থেকে প্রয়োজনীয় জল কিন্তু সহজেই এই শিল্প কারখানাগুলিতে চলে আসে।
আর আমরা সকলেই জানি যে লৌহ ইস্পাত শিল্প কারখানায় প্রচুর পরিমাণে গ্যালন গ্যালন জলের প্রয়োজন হয় কিন্তু। লোহা যখন গরম করে ঠান্ডা করতে বা অন্যান্য বিভিন্ন কাজে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। সেই জলের যোগান তাহলে কে দেয়? না দামোদর এবং বরাকর নদী। মনে থাকবে? আচ্ছা, এরপরে রয়েছে দেখো বাজার। দুর্গাপুর, আসানসোল, কলকাতা শিল্পাঞ্চলে লৌহ ইস্পাতের ব্যাপক চাহিদা ও বিস্তৃতি বাজারে এখানে শিল্পের উন্নতির কারণ। লৌহ ইস্পাত শিল্প কারখানায় প্রচুর লোহা উৎপন্ন হয়। আর বর্তমান তো আমরা যুগকে লৌহ যুগ বলি। বড় বড় ফ্ল্যাট বাড়ি, বড় বড় কারখানা, বড় বড় শপিং মল ইত্যাদি তৈরি হয় কি প্রচুর পরিমাণে লোহার প্রয়োজন হয়। তাহলে আহ, জনসংখ্যাও আমাদের পশ্চিমবঙ্গে যথেষ্ট বেশি, ফলে কি চাহিদাটাও বেশি। আর চাহিদা যখন কোনো কিছুর বেশি হবে তখন কিন্তু যে উৎপাদিত দ্রব্য সেটাও কিন্তু বাড়াতে হবে। ঠিক এই কারণে কি হয় না, এই লৌহ ইস্পাত শিল্প কারখানাতে প্রচুর পরিমাণে উৎপাদন বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের দুটো মেগা সিটি রয়েছে, এক কি কলকাতা আর একটা রয়েছে আসানসোল। সেখানে প্রচুর জনসংখ্যা। এই জনসংখ্যার যে বিপুল চাহিদা লৌহ ইস্পাতের, সে তাহলে কারা মেটাচ্ছে এই লৌহ ইস্পাতের চাহিদা? না দুর্গাপুর, বার্নপুর, কুলটি, এই যে শিল্পাঞ্চলগুলি লৌহ ইস্পাত কারখানা রয়েছে সেখানে কিন্তু এই চাহিদাটা মেটাচ্ছে। তাহলে কোনো কিছু শিল্পাঞ্চল গড়ে ওঠার পিছনে কিন্তু একটা বাজারের প্রয়োজন হয় বা মানুষের চাহিদার প্রয়োজন হয়, তাই তো? দেখো এখানে এই যে চুনাপাথর, দামোদর নদীর উপরে যে ডিভিসি তৈরি করা হয়েছে, সেই ডিভিসির মাধ্যমে জল ছাড়া বা আহ, বন্ধ রাখা সুবিধা রয়েছে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে 6 দক্ষ শ্রমিক। আমরা কি পড়ছি বলতো? যে পড়ছি পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ সম্পর্কে, তাই তো? আচ্ছা, জনবহুল রাজ্য, জনসংখ্যার দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গ বলতো ভারতে কততম স্থানে রয়েছে? ভেরি গুড, চতুর্থ স্থানে রয়েছে, তাই না? প্রথম স্থানে কে রয়েছে? উত্তরপ্রদেশ। তাহলে আমাদের এই যে রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে জনবহুল রাজ্য, জনসংখ্যার কিন্তু অভাব নেই। পাশাপাশি জনবহুল রাজ্য থেকে প্রচুর দক্ষ শ্রমিক এবং কলকাতা শিল্পাঞ্চলের প্রচুর দক্ষ শ্রমিক কিন্তু শিল্পের উন্নতিতে সাহায্য করছে। কলকাতা শিল্পাঞ্চল, হুগলি শিল্পাঞ্চল বা বর্ধমানে যে শিল্পাঞ্চলগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। পার্শ্ববর্তী অঞ্চল থেকে তো দক্ষ শ্রমিক আসেই, বা পার্শ্ববর্তী রাজ্য থেকেও কিন্তু দক্ষ শ্রমিক আমাদের পশ্চিমবঙ্গে আসে। সাথে সাথে পশ্চিমবঙ্গ, আসানসোল, দুর্গাপুর এই যে অঞ্চলের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, ঠিক আছে, আইটিআই কলেজ রয়েছে, সেখান থেকে মেধাবী স্টুডেন্টরা বা মেধাবী ছাত্ররা কিন্তু এই শিল্প কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছে। ফলে পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প উন্নতি লাভ করছে। আচ্ছা, 7 নম্বর দেখা রয়েছে বন্দরের সুবিধা। বিদেশ থেকে কাঁচামাল ও যন্ত্রপাতি আনতে এবং শিল্পজাত দ্রব্য রপ্তানি করতে কিন্তু বন্দরের প্রয়োজন হয়। আমি শিল্প কারখানায় একটা ভারী যন্ত্র নিয়ে আসবো, যে যন্ত্র বিদেশে পাওয়া যায়, তাহলে সেই যন্ত্রটা আমাকে তো কাছাকাছি এই কোনো বন্দর থাকবে, জাহাজে করে সেটা নিয়ে আসতে হবে। তাহলে সেই বিদেশ থেকে বা যন্ত্রপাতি হোক বা বিদেশ থেকে কাঁচামালই হোক, উন্নত মানের যেমন কয়লা, উন্নত মানের লৌহ আকরিক ইত্যাদি কিন্তু বিদেশ থেকে আমাদের ভারতবর্ষে আসে। সেই আসতে গেলে কি জলপথের প্রয়োজন হয়? জলপথের প্রয়োজন মানে বন্দরের চাহিদা রয়েছে। আমাদের এই যে পশ্চিমবঙ্গে দুটি বন্দর রয়েছে গুরুত্বপূর্ণ, কি কি না কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দর। এই দুটি বন্দরের মাধ্যমে কিন্তু খুব সহজেই কাঁচামাল বা বিভিন্ন যন্ত্রপাতি আমদানি করা হয় শিল্প অঞ্চলের জন্য। এবং উৎপাদিত যে দ্রব্য, শিল্পাঞ্চলে যে দ্রব্য উৎপাদিত হচ্ছে লোহা, সেই লোহা কিন্তু কলকাতা বন্দরের মাধ্যমে বিদেশে এবং ভারতের বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন স্থানে কিন্তু রপ্তানি করা হচ্ছে। বুঝতে পারলে? তাহলে শিল্পাঞ্চল গড়ে ওঠার পেছনে কিন্তু বন্দরের সুবিধা থাকা প্রয়োজন। উড়িষ্যা, উড়িষ্যার কাছাকাছি শিল্পাঞ্চলে আহ, সমুদ্রের কাছাকাছি অঞ্চল রয়েছে, ফলে সেখানেও কিন্তু লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে। এছাড়া মুম্বাই, জামনগর এই অঞ্চলগুলোতেও কিন্তু সমুদ্র পথের সুবিধা রয়েছে। অর্থাৎ বন্দরের সুবিধা যে অঞ্চলগুলোতে রয়েছে সেখানে কিন্তু শিল্প কারখানা গড়ে ওঠে। আর কি রয়েছে? দেখো আর রয়েছে বিদ্যুৎ। শিল্প কারখানায় ভারী ভারী যন্ত্রপাতি, এছাড়া
মেশিনপত্র ইত্যাদি চালানোর জন্য কিন্তু প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। সেই বিদ্যুৎ দেখো কোত্থেকে আসছে পশ্চিমবঙ্গে? ডিভিসি প্রকল্পের জলবিদ্যুৎ। অর্থাৎ এই যে জলবিদ্যুৎটা কে নিচ্ছে না, বার্নপুর, কুলটি বা দুর্গাপুর, এটা ওই কাছাকাছি অঞ্চল, সেখানে এই অঞ্চল থেকে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। এছাড়া আর কি রয়েছে? সাঁওতালডিহি, মেজিয়া, দুর্গাপুর, ব্যান্ডেল প্রভৃতি কেন্দ্রের সুলভ তাপবিদ্যুৎ এখানে লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণ হয়েছে। তাহলে বিদ্যুতের যোগানটাও কিন্তু শিল্পাঞ্চলকে গড়ে তুলতে সাহায্য করে। আর বিদ্যুতের যোগান ভালো হলে কি হবে না, উৎপাদিত যে দ্রব্য তার পরিমাণও বাড়বে, তাই তো? আচ্ছা, এরপরে কি রয়েছে না, পরিবহন ব্যবস্থা। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথের সুবিধা কিন্তু রয়েছে। এছাড়া 19 নম্বর এবং 60 নম্বর যে জাতীয় সড়কপথ রয়েছে, যেটাকে কিন্তু দুর্গাপুর থেকে সরাসরি আমাদের কলকাতা বন্দরকে কানেক্ট করছে। সেই সড়কপথের সুবিধার মাধ্যমে কি হয় না, লৌহ ইস্পাত শিল্পের উন্নতি ঘটেছে। সড়কপথের মাধ্যমে অর্থাৎ ভারী কোনো যন্ত্রপাতি বা ভারী কোনো উৎপাদিত দ্রব্য নিয়ে আসার ক্ষেত্রে বড় বড় লরি বা বড় বড় ট্রেন সিস্টেমের মাধ্যমে যে যাতায়াতের সুবিধা রয়েছে, সেগুলো কিন্তু খুব সহজে করা যায় 19 নম্বর এবং 60 নম্বর জাতীয় সড়কের মাধ্যমে। মনে থাকবে? আচ্ছা, তাহলে এই যে পয়েন্টগুলো পড়লাম, এগুলো কি? এগুলো হলো পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণ বা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণগুলো কি কি। পরীক্ষায় কিন্তু আসবে এটা 5 নম্বরে, তোমরা কিন্তু সেইভাবেই প্রিপেয়ার হবে। পয়েন্টগুলো কিন্তু সব মুখস্থ রাখবে, তাহলেই দেখবে পরীক্ষার সময় ঠিক তোমরা সব লিখতে পারছো। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখবো। আচ্ছা, লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের সমস্যা ও সম্ভাবনা। দেখো, শিল্পাঞ্চলে আহ, বর্তমানে কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ লৌহ ইস্পাত শিল্পে সমৃদ্ধ, কিন্তু বর্তমানে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই সমস্যাগুলি কি কি? 1 নম্বর দেখা রয়েছে পশ্চিমবঙ্গ উন্নত মানের কয়লার অভাবের ফলে উৎপন্ন যে ইস্পাত সেটা কিন্তু নিম্নমানের হয়। তোমাদের প্রথমেই বলেছিলাম যে উন্নত মানের আকরিক লোহা আমাদের পশ্চিমবঙ্গে তেমন পাওয়া যায় না। সাথে সাথে যে উন্নত মানের যে কয়লা, সেই কয়লাও কিন্তু অ্যান্থ্রাসাইট কয়লা কিন্তু পশ্চিমবঙ্গে বেশি পাওয়া যায় না। ফলে যে উৎপাদিত ইস্পাত সেটা কিন্তু নিম্নমানের হয়। শুধু পশ্চিমবঙ্গে নয়, আমাদের ভারতবর্ষে কিন্তু যে কয়লাটা বেশি ব্যবহার হয় সেটি কিন্তু হলো বিটুমিনাস জাতীয় কয়লা, তাই না? উন্নত মানের যে কয়লা যাতে কার্বনের পরিমাণ বেশি থাকে, সেই কয়লা কিন্তু আমাদের ভারতবর্ষে খুব একটা বেশি পাওয়া যায় না। সেটা কিন্তু বিদেশ থেকে আমরা কি করি না, আমদানি করি। এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। দ্বিতীয় সমস্যা কি? ভিন রাজ্য থেকে আকরিক আনা, পরিবহন, অন্তররাজ্য সম্পর্কের জটিলতা প্রভৃতি কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বর্তমানে। ভিন রাজ্য থেকে আমরা আকরিক লোহা নিয়ে আসছি বা পরিবহন করছে, অন্তররাজ্য অর্থাৎ দুটি রাজ্যের মধ্যে এই নিয়ে যদি জটিলতার সৃষ্টি হয়, তাহলে কিন্তু শিল্প কারখানার উৎপাদনটা ব্যাঘাত হয়। ফলে কি হয়, কোম্পানি বা তোমার যে কর্মচারীরা তারা কিন্তু সাফার করে বা তারা কিন্তু কাজবাজ হারিয়ে ফেলে। এছাড়া কি রয়েছে, কয়লা, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ প্রভৃতির দাম বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। ফলে উৎপাদনের যে ব্যয়, সেই ব্যয়টা কিন্তু বেড়ে যাচ্ছে। এইগুলো রয়েছে বর্তমানে সমস্যা। আর কি কি সমস্যা রয়েছে দেখো। 4 নম্বর, পুরনো যন্ত্রপাতি ও প্রযুক্তি। দেখো, এই যে লৌহ ইস্পাত শিল্পে কিন্তু প্রচুর পরিমাণে যন্ত্রপাতির ব্যবহার করা হয়। আর এই যন্ত্রপাতিগুলো যদি পুরনো হয়ে যায়, তাহলে যদি একটা যন্ত্রপাতি পুরনো হয়, তাহলে তার উৎপাদন ক্ষমতা বাড়বে না কমবে? কমে যাবে। প্রযুক্তিগত যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে তার উৎপাদন ক্ষমতা কি হবে? কমে যাবে। তাহলে এটাও কিন্তু বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 5 নম্বর, আধুনিকীকরণের অভাব ও প্রয়োজনীয় মূলধনের অভাব। বর্তমানে এই যে শিল্প কারখানাগুলিকে আধুনিকীকরণ করা হচ্ছে না। বর্তমানে যত সময় এগোচ্ছে তত কি আমরা আধুনিক হচ্ছি তো, সাথে তাল মিলিয়ে এই যে শিল্প কারখানাগুলো রয়েছে, সেগুলো কিন্তু আধুনিকীকরণ করা সম্ভব হচ্ছে না। কেন না, মূলধনের অভাবে, টাকার অভাবে। এটিও একটি সমস্যা। 6 নম্বর, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।
বিদ্যুতের সরবরাহ কিন্তু সবসময় সঠিক থাকা প্রয়োজন, না হলে কোন একটা সময় যদি বিদ্যুৎ আমার সারাদিনে এই সময়টা না থাকে, তাহলে সেই সময়টা কি হবে, উৎপাদন ব্যাঘাত ঘটবে, তাই না? যে মেশিন চলবে সেই মেশিন কি চলবে বিদ্যুৎ ছাড়া? চলবে না। তাহলে অনিয়মিত যে বিদ্যুতের সরবরাহ, তার ফলে উৎপাদন যে শীলতা বা উৎপাদনের যে ক্ষমতা, সেটা দিনের পর দিন আর কি হচ্ছে না, হ্রাস পাচ্ছে। 7 নম্বর, শ্রমিক অসন্তোষ ও ধর্মঘট। তোমরা মাঝে মাঝে দেখবে যে বিভিন্ন কলকারখানার কলকারখানার মালিকের সাথে শ্রমিকদের কি হয় না, দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেটা টাকা পয়সা হোক বা অন্য কারণ হোক। ফলে কি করে শ্রমিকরা, ধর্মঘট ডাকে। ধর্মঘট মানে কি, পুরো কাজকর্ম বন্ধ থাকবে। তাহলে পুরো কাজকর্ম যখন যদি বন্ধ থাকে, তাহলে কি হবে, উৎপাদনটা ব্যাহত ঘটবে, তাই তো? ফলে শ্রমিক অসন্তোষ ও ধর্মঘট কিন্তু আমাদের রাজ্যের বর্তমানে বিরাট একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখানে বিভিন্ন পার্টিগত বিষয়ও থাকে, যার ফলে শ্রমিক অসন্তোষটা আরো চরম আকার ধারণ করে। 8 নম্বর, শ্রমিকের সংখ্যা বেশি, শ্রমিক অসন্তোষ রয়েছে, দক্ষতারও অভাব রয়েছে। দেখো, কোরিয়ায় একজন শ্রমিক বছরে গড়ে 600 থেকে 700 টন ইস্পাত উৎপাদন করে। অর্থাৎ যে কোরিয়া যে দেশটি রয়েছে, সেই কোরিয়াতে একজন শ্রমিক বছরে 600 থেকে 700 টন ইস্পাত উৎপাদন করে। সেখানে আমাদের পশ্চিমবঙ্গের যে শ্রমিক, একজন শ্রমিক, সে কিন্তু বছরে মাত্র 90 থেকে 100 টন কি করছে না, ইস্পাত উৎপন্ন করতে পারছে। তাহলে একটা হিউজ গ্যাপ। একজন শ্রমিক 600 থেকে 700 টন আর একজন 100 টন। কি করে? বিভিন্ন কারণ রয়েছে, শ্রমিক অসন্তোষ থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহ, পুরনো যন্ত্রপাতি, এই বিষয়গুলোর জন্যই কিন্তু উৎপাদনের ক্ষমতাটা কমে যাচ্ছে। আর উৎপাদনের ক্ষমতা কমে গেলে কি হবে, শিল্প কারখানা কিন্তু ধীরে ধীরে অচল হয়ে যাবে, তাই না? তাহলে এইগুলো কি হলো, যে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের বর্তমানে সমস্যাগুলি কি। আচ্ছা, এরপরে দেখো সম্ভাবনা। ভবিষ্যতের সম্ভাবনা কি রয়েছে এই পশ্চিমবঙ্গ লৌহ ইস্পাত শিল্পের? 1 নম্বর, কারখানাগুলি উৎপাদন ক্ষমতা পুনর্মাত্রা ব্যবহারের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে সরকারের তরফ থেকে, যাতে এই কারখানাগুলিতে পূর্ণমাত্রায় উৎপাদন করা যায়, সেই দিকটা কিন্তু দেখা হচ্ছে। দ্বিতীয়ত কি, কারখানাগুলির আধুনিকীকরণের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও অর্থ সাহায্য। সরকারি বিভিন্ন স্কিম বা প্রকল্পের দ্বারা যে কারখানাগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, সেই কারখানাগুলিতে কি অর্থ সাহায্য করা হচ্ছে এবং আধুনিকীকরণ করা হচ্ছে, মানে নতুন করে সাজানো হচ্ছে, যে নতুন যন্ত্রপাতি নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে, দক্ষ শ্রমিকের সরবরাহ করা হচ্ছে কারখানাগুলিতে। ফলে আধুনিকীকরণের ব্যবস্থা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। 3, উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা। নাম্বার 4, শ্রমিক অসন্তোষ দূরীকরণে উপযুক্ত পদক্ষেপ ও সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করে কারখানাগুলির সমস্যা দূর করতে হবে। বর্তমানে একটা বিরাট সমস্যা হলো পশ্চিমবঙ্গ লৌহ ইস্পাত শিল্পের যে শ্রমিক অসন্তোষ। সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে এই শ্রমিক অসন্তোষ দূরীকরণের মাধ্যমে কারখানাগুলির কিন্তু যে সমস্যা, এই সমস্যা কিন্তু দূর করা সম্ভব হবে, তাই তো? আচ্ছা, আর কি রয়েছে সম্ভাবনা? 5, নতুন পরিকল্পনায় ইস্পাত শিল্পের উন্নয়নে সরকার বরাদ্দ বাড়াচ্ছে। যেগুলো সরকারের আন্ডারে যে ইস্পাত কারখানাগুলো রয়েছে, সেগুলো কিন্তু আর্থিক সাহায্য দানের মাধ্যমে, পরিকল্পনা গ্রহণের মাধ্যমে কিন্তু সরকার সেখানে আর্থিক সাহায্য বাড়ানোর মাধ্যমে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। 6 নম্বর, বিদেশ থেকে যন্ত্রাংশ নিয়ে এসে পুরনো যন্ত্রপাতি সরানোর চেষ্টা হচ্ছে। বহুদিন ধরে যে যন্ত্রপাতির মাধ্যমে ইস্পাত উৎপন্ন হচ্ছিল, সেগুলো সরিয়ে সরকারের তরফ থেকে কিন্তু নতুন ইস্পাত তৈরির যে যন্ত্রপাতি, সেগুলো লাগানোর চেষ্টা হচ্ছে। 7 নম্বর কি, শ্রমিকের উৎপাদন বৃদ্ধি করার জন্য বর্তমানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হয়েছে, আইটিআই স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে কি না, শ্রমিকদের কিন্তু কারখানাতে প্রবেশ করানোর আগে তাদের ট্রেনিং দেওয়া, তাদের সেই কাজ সম্পর্কে সম্পূর্ণ সঠিক জ্ঞান দেওয়া ইত্যাদি কিন্তু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। এই কারণগুলো যদি সঠিকভাবে কি হয় না, প্রয়োগ করা যায়, তাহলে বর্তমানে কিন্তু বা ভবিষ্যতে কিন্তু পশ্চিমবঙ্গের যে লৌহ ইস্পাত শিল্প, সেটা কিন্তু আরো উন্নত লাভ বা আরো উন্নতি সাধন করতে পারবে। এই পয়েন্টগুলো কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি জানলাম, যে পশ্চিমবঙ্গের
লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি বা উন্নতির কারণ কি, সাথে সাথে লৌহ ইস্পাত শিল্পের সমস্যা এবং তার সমাধান সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জানলাম। এরপরে আছে দেখো পশ্চিমবঙ্গের প্রধান প্রধান খনিজ ও শক্তি কেন্দ্র। দেখো আমরা বিভিন্ন লৌহ ইস্পাত শিল্প যখন পড়লাম তখন সেখানে কি জানলাম, এটা একটা খনিজ ভিত্তিক শিল্প, তাই তো? এবারে এই খনিজ ভিত্তিক শিল্পগুলি কি কি বা কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের, সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের একটু জানা প্রয়োজন, তাই না? দেখো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ ও শক্তি কেন্দ্র, প্রথমে কি রয়েছে? কয়লা। কয়লা রানীগঞ্জ, যেটা ভারতের প্রাচীনতম কয়লা খনি। এছাড়া আসানসোল এবং দুর্গাপুর এই অঞ্চলগুলোতে কিন্তু কয়লা পাওয়া যায়। কোন অঞ্চলগুলোতে তাহলে? এই যে দেখো কয়লা ক্ষেত্র, পশ্চিমবঙ্গের এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। দামোদর উপত্যকা অঞ্চল অর্থাৎ দামোদর নদীর উভয় তীরে, মনে থাকবে। এছাড়া পরে কি রয়েছে? খনিজ তেল। উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে কিন্তু বর্তমানে খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে। আর কি? চুনাপাথর, বড়জোড়া, মেজিয়া, তারপরে পাড়া এই অঞ্চলগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গের চুনাপাথর পাওয়া যায়। লোহা কোথায় পাওয়া যায়? কালচিনি এবং দার্জিলিং। কালচিনি এবং দার্জিলিং এ কিন্তু লোহা পাওয়া যায়। জলবিদ্যুৎ কেন্দ্র, দেখো সিদ্রাপং, তোমরা নামটা সকলেই আগেও হয়তো শুনেছো যখন তোমরা ভারতের সম্পদ সম্পর্কে পড়ছিলে। যে জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপং সেটি কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রথম যে জলবিদ্যুৎ প্রকল্প সেটি, অর্থাৎ পুরনো একটি জলবিদ্যুৎ প্রকল্পের নাম কি? সিদ্রাপং। এছাড়া মেসেঞ্জার রয়েছে, আরো অনেক রয়েছে। বর্তমানে পাঞ্চেত, তিলাইয়া এই অঞ্চলগুলো কিন্তু জলবিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় কোথায় রয়েছে পশ্চিমবঙ্গে? দুর্গাপুর, ব্যান্ডেল, কোলাঘাট। এখান থেকে কিন্তু প্রচুর বিদ্যুৎ সারা পশ্চিমবঙ্গে সরবরাহ করা হয়। আর বায়ুবিদ্যুৎ কেন্দ্র সাগরদ্বীপ এবং গঙ্গা নদীর মোহনায় কিন্তু রয়েছে বায়ুবিদ্যুৎ কেন্দ্র। তাহলে পশ্চিমবঙ্গের প্রধান প্রধান খনিজ কি কি? কয়লা, খনিজ তেল, চুনাপাথর আর লোহা। এবং শক্তি কেন্দ্র কি? জলবিদ্যুৎ শক্তি কেন্দ্র, এছাড়া তাপবিদ্যুৎ রয়েছে, এছাড়া কি রয়েছে না বায়ুবিদ্যুৎ কেন্দ্র। মনে থাকবে। দেখো এই যে বায়ুবিদ্যুৎ কেন্দ্র, এখানে রয়েছে বায়ুবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের। এছাড়া দেখো জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, দার্জিলিং এর সিদ্রাপঙ্গে রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র। এছাড়া এই যে এখানে রয়েছে মেসেঞ্জার, এই অঞ্চলগুলোতে কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট যে এক নজরে পশ্চিমবঙ্গে উত্তরিত যে বিভিন্ন খনিজের মধ্যে 99% হলো কিন্তু কয়লা। অর্থাৎ বিভিন্ন যে খনিজ পদার্থগুলি রয়েছে যেমন ম্যাঙ্গানিজ, ডলোমাইট, চুনাপাথর, আকরিক লোহা ইত্যাদির মধ্যে সব থেকে বেশি অর্থাৎ 99% কি পাওয়া যায় না কয়লা। দ্বিতীয়ত কি? রানীগঞ্জ পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি। রানীগঞ্জ পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি, খুব ভালো করে মনে রাখবে এটা। তৃতীয়ত কয়লা উত্তোলনে ভারতের মধ্যে সপ্তম স্থানে রয়েছে। অর্থাৎ কয়লা যে পাওয়া যায় তার মধ্যে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ সপ্তম স্থানে রয়েছে। আর কি রয়েছে? দেখো লৌহ ইস্পাত কারখানাগুলির উন্নতি, আধুনিকরণ প্রভৃতির জন্য 1973 খ্রিস্টাব্দে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড গঠন করা হয়। অর্থাৎ সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড কবে স্থাপিত হয়? 1973 সালে। এবং যদি বলে এর সদর দপ্তর কোথায়, সেল এর সদর দপ্তর হলো কিন্তু নতুন দিল্লি। দেখো এই যে সেল এর সদর দপ্তর হলো কিন্তু নতুন দিল্লি, মনে থাকবে। ঠিক আছে স্টুডেন্ট, আমরা কিন্তু এইটা পড়ার মাধ্যমে তোমাদের বইতে যে লৌহ ইস্পাত শিল্প রয়েছে সেই লৌহ ইস্পাত শিল্পটা কিন্তু শেষ করলাম। এবারে আজকে যেটুকু পড়লাম সেখান থেকে বা গত ক্লাসে লৌহ ইস্পাত শিল্প পার্ট 1 থেকে যতটুকু পড়লাম সেখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে চলো একটু দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনির নাম কি? বলো। পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনির নাম কি? ভেরি গুড, রানীগঞ্জ, তাই তো? দ্বিতীয় রয়েছে দেখো শেলের সদর দপ্তর কোথায়? বলো। নিউ দিল্লি, ভেরি গুড।
আচ্ছা, তারপরে দেখো রয়েছে 3 নম্বর, ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয়? বলো। ছোটনাগপুর মালভূমিকে। এই ছোটনাগপুর মালভূমি উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গের কিছুটা অঞ্চলের জুড়ে কিন্তু রয়েছে। 4 নম্বর কি, যে কোন শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে। ভেরি গুড। তাহলে মনে রাখবে যে লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়। এছাড়া আধুনিক যে যুগ, সেই যুগকে কি বলা হয়? লৌহ যুগ। ভেরি গুড। 5 দাগ কি রয়েছে, যে ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানার নাম কি? প্রাচীনতম অর্থাৎ সেটা স্বাধীনতার আগে কিন্তু হয়েছিল, 1874 সালে। বলো কোন শিল্প ইস্পাত কারখানাটি? ভেরি গুড। বার্নপুর কুলটি কিন্তু স্বাধীনতার আগে অর্থাৎ ভারতের একটি প্রাচীনতম ইস্পাত কারখানা, যেটা আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিম বর্ধমানে অবস্থান করছে, তাই তো? 6 দাগ, পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ কি? এটা কিন্তু একটু বড় প্রশ্ন। 5 নম্বরে তোমরা কি কি বলবে? যে আহ, কয়লা প্রাপ্তি, লোহা প্রাপ্তি, জল, এছাড়া দক্ষ শ্রমিক, আর কি না পরিবহন, বন্দরের সুবিধা, বিদ্যুতের সুবিধা, এছাড়া রয়েছে তোমার বাজার। এই পয়েন্টগুলো সম্পর্কে তোমাদের কিন্তু বিস্তারিত আলোচনা করতে হবে, মনে থাকবে? ভেরি গুড। পরে রয়েছে দেখো, লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রের সমস্যা। কি কি সমস্যা থাকে বর্তমানে? পুরনো যন্ত্রপাতি, অদক্ষ শ্রমিক, আর কি? বলো। উন্নত মানের কাঁচামালের অভাব, অর্থাৎ আমাদের এখানে যে কয়লাটা পাওয়া যায় সেই কয়লা কিন্তু অতটা উন্নত মানের নয়, তাই না? ফলে যে ইস্পাতটা তৈরি হচ্ছে সেটা কিন্তু অতটা উন্নত মানের নয়। এছাড়া কি আর কি সমস্যা? শ্রমিক অসন্তোষ বা ধর্মঘটের সৃষ্টি, অনিয়মিত বিদ্যুতের সরবরাহ ইত্যাদি কিন্তু বর্তমানে শিল্পকেন্দ্রের সমস্যা। আরেক দাগ কি রয়েছে দেখো, যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের সম্ভাবনাগুলি লেখো। সম্ভাবনা কি রয়েছে? দেখো, বর্তমানে বিভিন্ন স্থান থেকে কিন্তু কাঁচামাল নিয়ে এসে বর্তমানে আমাদের পূর্ণমাত্রায় উৎপাদনটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সরকারের তরফ থেকে কি করা হচ্ছে না, কারখানাগুলিকে আধুনিকীকরণ করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া উৎপাদন বৃদ্ধির যে ক্ষমতা সেটা কিন্তু বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই পয়েন্টগুলো সম্পর্কে তোমরা আলোচনা করবে, তাহলেই আহ, লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের যে সম্ভাবনাগুলি সেটি আলোচনা করা হবে, তাই তো? আচ্ছা, আজকে আমরা এইটুকু আলোচনার মাধ্যমে লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে কিন্তু আলোচনা শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গের যে পাট শিল্প রয়েছে, এছাড়া অনেক অনেক শিল্প রয়েছে, যেমন ক্ষুদ্র কুটির শিল্প, বস্ত্র বয়ন শিল্প, এছাড়া পর্যটন শিল্প, পরিবহন ইত্যাদি শিল্প রয়েছে, আমরা পরপর আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছি লৌহ ইস্পাত শিল্প, এবং আগামী যে ক্লাসটা আসছে তাতে আমরা পশ্চিমবঙ্গের পাট শিল্প সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনেছো এবং বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ক্লাস।